জাস্ট কয়েকটা মিনিটে অল্প দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে যে কোনো অঞ্চলে বা যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অন্যতম শর্ত হচ্ছে যে মানুষের বৈষম্য, তাদের যে মৌলিক অধিকারগুলো, ন্যায্য প্রাপ্তি, সেগুলো নিশ্চিত করা। এবং সেখানে বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং এক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী, সেটা পার্বত্য অঞ্চলেই হোক আর সমতল অঞ্চলে হোক, তাদের অধিকারগুলোকে বিবেচনায় নিয়ে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার জন্য যে কর্মসূচিগুলো আছে, যেটার একটা সারমর্ম আমরা এখানে তুলে ধরলাম, তার মধ্যে যে আসলে বাস্তবে প্রত্যাশিত পর্যায়ের মানে অর্জন সম্ভব হয়নি, সেটা কিন্তু খুব পরিষ্কার। অর্থাৎ এখানে কিন্তু অস্থিতিশীলতা এবং মানুষের মধ্যে অপ্রাপ্তির কারণে অসন্তোষ, সেটা বজায় থাকাটাই বাস্তব বলে বিবেচিত হওয়া উচিত বলে মনে করি। সেই কারণে বিষয়গুলো বেশি প্রাধান্য, গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। যেই সাতটি মূলত কীগুলো যে নির্দেশকের উপর ভিত্তি করে আমাদের গবেষণাটি করা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মূল জায়গাটা সুশাসনের ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ লেনদেন, এগুলো একটা বলবো যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ এমন কোনো কথা নয়, আমরা এটা কখনোই বলছি না যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বা অন্য যারা জনগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা বিরাজ করছে না, আছে অবশ্যই, এবং সেটা সর্বব্যাপী, এবং সেটার চিত্রটাই কিন্তু এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়েছিল গত দীর্ঘকাল যাবৎ। এবং তার মধ্যেও আমাদের বিশেষ এই বিষয়টি আদিবাসীদের জন্য যে বিষয়টিকে আরও গুরুত্বের দাবি রাখে, এই কারণে হচ্ছে তারা প্রান্তিকের মধ্যেও প্রান্তিক। এই অবস্থায় তাদের মধ্যে যেই যে সমস্যা, যে ন্যায্য প্রাপ্যগুলো, সেগুলো কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না, রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। একটা কথা খুব পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন, সমাজ পরিবর্তন এবং সম-অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা, নিরাপত্তার যে মূল ধারা, তার মধ্যে আদিবাসীদেরকে বাস্তবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আমি কয়েকটা দৃষ্টান্ত যদি দিই, যে বিষয়গুলো অঙ্গীকার করা হয়েছে সরকারের নীতি কাঠামোতে এবং নীতি কাঠামোতে এবং আইনি দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি। তারপরেও যে তার পাশাপাশি যেই আইনি এবং নীতি কাঠামো যতটুকু আছে, অঙ্গীকার যতটুকু ছিল বা আছে, তাও কিন্তু বাস্তবায়িত হয়নি। দুটো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আপনাদের নজরে আনার চেষ্টা করছি। একটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে একটা সরকারের অঙ্গীকার ছিল পার্বত্য চট্টগ্রামে কৌশলগত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা। এটা একটা সরকারি অঙ্গীকার, সরকারি পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে অঙ্গীকার, সেটি করা হয়নি। তাহলে সেই অঙ্গীকারটা কেন করা হলো? সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করতে হবে, সেটাও সরকারের অঙ্গীকার, পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা কেন করা হলো না? আর যতটুকুই হয়েছে সেখানে আছে বাজেট বরাদ্দ স্বল্পতা, আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, যে কারণে 19 জন অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে 1 জন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। তার মধ্যে আবার যারা তালিকাভুক্ত হয়েছে তাদের একাংশ কিন্তু এখানে ন্যায্য বা যোগ্যতা যে মানদণ্ড আছে সেটা পূরণ করতে পারে নাই, এবং যোগ্যতাহীন এরকম অনেকেই তালিকাভুক্ত হয়েছে। তো এই যে মানে বলো যে একদিক থেকে পুরো বিষয়টাকে মূল ধারার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে ঘাটতি, অন্য দিক থেকে যতটুকু আছে সেটাকেই যথাযথ প্রয়োগ, এবং যারা ন্যায্য সুবিধাটা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা, এবং তার মধ্যে শুধুমাত্র অবকাঠামো, ভৌগোলিক দূরত্ব, ভাষাগত দুর্বলতা বা ভাষাগত বৈচিত্র্য বা প্রতিকূলতা, ইন্টারনেট সংযোগের ঘাটতি ইত্যাদি তো আছেই, অবকাঠামোগত, বাজেট বরাদ্দগত দুর্বলতা আছে, কিন্তু পাশাপাশি চর্চাগত দুর্বলতা, যেটা অনিয়ম, দুর্নীতি, এবং সেটা হচ্ছে যে এমন প্রান্তিক জনগোষ্ঠীর কে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। কতখানি করুণ একটা বিষয়। সো এই চিত্রটাকে তো আমাদের প্রতিহত করতে হবে, এবং প্রতিহত করার সময় এবং সম্ভাবনা তো আমাদের সৃষ্টি হয়েছে। আমরা আশা করব যে এই বিষয়গুলিকে সরকার এবং অন্য অংশীজন বিবেচনায় নেবেন। যে কর্মসূচিগুলি পরিচালিত হচ্ছে সেগুলো কিন্তু এক ধরনের যে
সমস্যার কারণে জর্জরিত মানুষের বা প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার প্রতি সংবেদনশীলতা নির্ভর কৌশল উপরে ভিত্তি করে বা কর্ম উপরে ভিত্তি করে তা কিন্তু নয়। এটা হচ্ছে অনেকটা বিক্ষিপ্ত অ্যাডহক ভিত্তিতে পরিচালিত, অনেকটা চ্যারিটির মতো, দানশীলতা মনে হচ্ছে আমরা আমরা তোমাদের জন্য কিছু করে দিচ্ছি, হ্যাঁ, এরকম একটা ভাব। আসলে এটা যে তাদের ন্যায্য পাওনা এবং রাষ্ট্রের অঙ্গীকারের জায়গা, সেই বিষয়টার মধ্যে উপলব্ধি ও স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি না। আমি আর বিস্তারিত না বলে সেটা বলবো যে আমাদের কতগুলো প্রতিবেদনের উপর ভিত্তি করে 14 দফা সুপারিশ করা হয়েছে, আপনারা সেগুলোকে একটু দেখবেন, প্রচারণা আপনাদের প্রতিবেদনে প্রকাশ করার চেষ্টা করবেন। আমি দুই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে যে মূলত আমাদের মধ্যে অস্বীকার করার উপায় নেই, আমরা এখানে এই ঘরে যারা উপস্থিত আমাদের দেশের সাধারণ মানুষ, এটা বাস্তবতা হয়ে গেছে যে এক ধরনের সংখ্যাগরিষ্ঠতন্ত্র, আমরা এবং তারা, আমরা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যালঘিষ্ঠ, কাজে আমাদের সাথে তাদের তো ফারাক থাকবেই। এটা শুধু আদিবাসীকে কেন্দ্র করে নেই, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, এমনকি নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে একই বিষয়টা কিন্তু আমরা দেখি। আমরা পুরুষরা পুরুষতন্ত্র বা সংখ্যাগরিষ্ঠতন্ত্রের সাথে পুরুষতন্ত্র, এবং যারা অন্যান্য মানদণ্ডে, সেটা ধর্মীয় হোক, সামাজিক সাংস্কৃতিক পরিচয় হোক বা অন্য দিক থেকে, বিশেষ করে সুযোগটা সৃষ্টি হবে যে আসলে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এত রক্ত আত্মত্যাগ, যে আন্দোলনে কিন্তু আদিবাসীরা সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের নিজস্ব অঞ্চলে এবং সারা দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে। তাদেরও তো একটা স্বপ্ন ছিল আমাদেরই মতো, সকলের মতো বৈষম্যহীন বাংলাদেশ। কাজে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমরা মনে করি অতীব গুরুত্বপূর্ণ সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি আইএলও কনভেনশন 169 যত শীঘ্র সম্ভব অনুসরণ করা, এবং এর পাশাপাশি প্রতিষ্ঠিত যে উদ্যোগগুলো, আমি বিশেষ করে দুইটা জিনিস যেটা প্রথমে বললাম সেটার উপর গুরুত্ব দিতে যাব, যে আদিবাসীদের, এবং সেটা পার্বত্য অঞ্চল হোক বা সমতল অঞ্চল হোক, তাদেরকে কেন্দ্র করে তাদের অধিকার কেন্দ্রিক একটা কৌশল ভিত্তিক প্রেক্ষিত পরিকল্পনা যেটা করার অঙ্গীকার, সেটা অবশ্যই করতে হবে, বাস্তবায়ন করতে হবে। পার্বত্য অঞ্চলের জন্য ভূমি কমিশন প্রতিষ্ঠা হয়েছে, সম্প্রতি ভূমি কমিশনের চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর নয়, মোটেই কার্যকর নয়। আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা এই বিষয়ে প্রতিবেদন করেন, মোটেই কার্যকর নয়। সেখানে যে সমস্ত কারণে প্রতিবন্ধকতা, সেটাকে দূর করতে হবে। সামাজিক সুরক্ষা কার্যক্রম হচ্ছে মানুষকে, প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অধিকার প্রাপ্তির বিষয়, কিন্তু আদিবাসী অঞ্চলের অন্য সকল নাগরিকের অধিকারের থেকে হরণের যে কেন্দ্রবিন্দু, সেটা যে ভূমি অধিকার তাদের, সেটাকে কেন্দ্র করে যে কমিশন করা হয়েছে, সেটাও কিন্তু বাস্তবায়িত কোনো এখনো পর্যন্ত জন্মলগ্ন থেকে কোনো ভূমিকা পালন করতে পারেনি। এই জায়গাটায় হাত দিতে হবে যাতে করে ভূমি কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করতে পারে। একই সাথে সমতল অঞ্চলের জন্য সরকারের অঙ্গীকার আছে, দেশবাসীর দাবি আছে, সকল দেশবাসীর দাবি আছে আলাদা ভূমি কমিশন করা, সেটিও করা হয় না। এটা অনতিবিলম্বে করার আমরা দাবি জানাই। সার্বিকভাবে আমি মনে করি যে শান্তি চুক্তি যেটা হয়েছিল, শুরুতে বলেছিলাম, এর সাথে আপনারা অনেকেই বলবেন, সমালোচনা যারা করেন এই ধরনের কার্যক্রম যারা করে, তাদের পরিপন্থী যে শক্তিগুলো আছে, তারা হয়তো বলবেন যে এই প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা কার্যক্রমের সাথে শান্তি চুক্তির কী সম্পর্ক। শান্তি চুক্তির সম্পর্ক এই অর্থে, শান্তি চুক্তির উদ্দেশ্য যদি শান্তি প্রতিষ্ঠা হয়, যে কোনো অঞ্চলে, রিপিট করছি, শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যতম উপাদান হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কাজে আমাদেরকে সেই জায়গায় হাত দিতে হবে, এটাকে অত্যন্ত অপরিহার্য বলে মনে করি। আর সর্বোপরি আমরা যারা আদিবাসী নই, আমরা যারা সমতল অঞ্চলে, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ, আমাদের সকলকে এই বিষয়টি মানতে হবে যে আদিবাসীর অধিকারের দাবিটা শুধু আদিবাসীদের অধিকারের দাবি নয়, এটা আমাদের সকলের দাবি। আমরা যদি বাস্তবে একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন, সম অধিকার ভিত্তিক সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু একটা কোনো বিশেষ শ্রেণীকে এই বৈষম্যের মধ্যে ঠেলে দিয়ে বা চাপিয়ে রেখে আমরা কখনো সেটা অর্জন করতে পারবো না। কাজে এই দাবিটা কিন্তু আমাদের সকলের, এই দেশের প্রতিটা নাগরিকের দাবি হচ্ছে যে আদিবাসীদের অধিকার, তাদের মর্যাদা, তাদের আত্মপরিচয়, স্বীকৃতিগুলো অবশ্যই দিতে হবে। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। একটা গোষ্ঠী নিয়োজিত রয়েছে এবং আপনি, আপনার ছবিটাও সেখানে দেওয়া আছে। এই ছবিটা দেখেছেন কিনা এবং এই বিষয়ে আপনি কি বলবেন, যারা বলছেন অধিকার মানেই হচ্ছে আলাদা করে দেওয়া? মানে এই ধরনের অনেক অপপ্রচারে ইফতেখারুজ্জামান অভ্যস্ত।
ঠিক আছে, আমি এটা দেখিনি, আমার কাছে অনেকে শেয়ার করে, কেউ কেউ মানে আমার কাছে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে বা ইয়েতে বিভিন্নভাবে, এবং এটা দেখেছি। আমি দেখে মোটো একদিক থেকে বলবো যেটা আমি ফলো করি, এই ধরনের বিষয়কে ফলো করি না, গুরুত্ব দেই না, এবং মোটেও অবাক হইনি। আমার বিরুদ্ধে আদিবাসীদের অধিকারের কথা বলার কারণে এটা কিন্তু যে আক্রমণ বা নেতিবাচক প্রচারণা, এটা নতুন নয়। আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে 2013 সালে আমাকে আক্রমণ করা হয়েছিল পার্বত্য চট্ট রাঙ্গামাটিতে, আমি গেছিলাম অধিকার ভিত্তিক কাজের কে কেন্দ্র করে, সেখানে করা হয়েছে। তো এটা ছিল একটি দৃষ্টান্ত, এটা দীর্ঘকালেরই বিষয়। যারা আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলবেন, সম অধিকারের কথা বলবেন, আমরা আজকে আদিবাসী দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে না, হয়রানি করা হয়েছে না, এবং আরও 2 দিন পরে হয়রানি করা হবে একইভাবে হয়তোবা। এটি আমাদের পেশাগত বিড়ম্বনা, এর বাইরে আমি কিছু বলতে চাই না। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম আব্বাস, আমি ডেইলি স্টারে কাজ করি। সো প্রশ্নটা হচ্ছে আমি চাচ্ছিলাম না যে আমাদের আজকের এই প্রতিবেদনের মূল বিষয়টা থেকে এই আলোচনাটা বেশি দূরে যাক, কিন্তু আপনারা যেহেতু বলছেন এটা আমাদের মূল বিষয়ের সাথে আজকের এই প্রতিবেদনটাও বিচ্ছিন্ন নয়, যেহেতু আগের প্রশ্ন এবং আপনার প্রশ্ন মূলত জবাব আমার একটাই। তবে এইটুকু আমার জবাবটা আপনারা কতটুকু প্রকাশ করতে পারবেন সেটা আমি ঠিক জানি না। জবাবটা হচ্ছে যে পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না। আদিবাসী অঞ্চলে, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি, আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন, মূলত বলছি আমি, এবং তারাই পারে আমি মনে করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এবং যেই আপনারা প্রচারণা দেখছেন, সেই প্রচারণার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি সম্প্রতি একটা কথা বলেছিলাম, এক বা একাধিকবার, বেশ কয়েকবারই বলেছি, এবং সরকারের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে বলেছি, এবং যাদেরকে কেন্দ্র করে বলছি তাদেরকেও আমি অবহিত করেছি। সেটা হচ্ছে যে এখন হচ্ছে সময় তাদের নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার। সারা বিশ্বের 69টা দেশে শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে বাংলাদেশ অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রেখেছে। আমরা, উই আর অল অফ আস, এভরি ইন্ডিভিজুয়াল, এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি ইজ প্রাউড অফ দ্যাট। আমিও প্রাউড। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। অথচ তাদের কর্তৃত্বাধীন, মূলত তাদের কর্তৃত্বাধীন একটা অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না, সেই প্রশ্নের জবাব তো তারাই সবার আগে দেওয়া উচিত। এবং এটিকে কিন্তু তারা একটা মানে বলবো যে নিজেদের জন্য ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এবং মর্যাদা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মান সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমি মনে করি যে তারা সরকারের সহায়তায়, তারা নিজেদের উদ্যোগেই কিন্তু পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগ নিতে পারে। এবং সেক্ষেত্রে যদি সেই সদিচ্ছা থাকে, তাহলে পার্বত্য শান্তি চুক্তির প্রতিটি ধারা বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি। কিন্তু অন্য কোনো শক্তি, বাংলাদেশের কোনো অতীত কোনো সরকার সেটা পারেনি। যত ক্ষমতাধর, সবচেয়ে গমত, পৃথিবীর সবচেয়ে বেশি কর্তৃত্ববাদী সরকার গত 15 বছর ছিল বাংলাদেশে, তারাও পারেনি, তাদের পক্ষে সম্ভব ছিল না। বর্তমান সরকার দূরে থাক, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে আদিবাসী শব্দটা ব্যবহার করেছিলেন। এরপর থেকে আর কিন্তু সেটি হয়নি, ব্যবহৃত হয়নি, একটি দৃষ্টান্ত মাত্র। এবং সেটাই কিন্তু এক ধরনের নতুন করে আপনারা যেটা বলছেন সেটার ইন্ধন জুগিয়েছে। অর্থাৎ এই বর্তমান সরকারের হাতে সে ধরনের কোনো কর্তৃত্ব নাই। পুরো আমি মনে করি যে সেই এখতিয়ারটা আসবে, সক্ষমতাটা আসবে যদি আমাদের সেনাবাহিনী, যাদের প্রতি এই দেশের মানুষের আস্থা আসছে, তারা জাতীয় কান্তি লগ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের, সেটার জন্য দেশবাসী যেরকম প্রাউড, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে চাই যে তারা চেষ্টা করে দেখাক তারা শান্তি প্রতিষ্ঠা করবে। যেই বিভাজন এবং শাসন যেটা চলমান রয়েছে সেটা থেকে সরে এসে শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যিকারের অঙ্গীকার এবং ফ্যাক্ট বা ঘটনা ভিত্তিক
বিশ্লেষণের উপর ভিত্তি করে তারা যদি উদ্যোগ গ্রহণ করে, আমি মনে করি সেটা অবশ্যই সম্ভব, তাদের সক্ষমতা আছে। আমি এই আস্থার সাথে এই কথাটা বলে শেষ করব যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেই সক্ষমতা আছে, চাইলে তারা সত্যিকার অর্থেই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করে ইতিবাচক দৃষ্টান্ত দেশের জন্য, দেশবাসীর জন্য এবং আন্তর্জাতিকভাবে মর্যাদা তাদের উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ।